নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 10ম পর্ব। ট্যাক্সিতে ফিরতে ফিরতে শেফালিমা বলেছিলেন, একেই বলে যাবি কোথায়, হরে জম আছে তোর পিছে। সোনাগাছি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভবানীপুরে যাচ্ছি, আর দেখো বাড়ির সামনে ওরকম মেয়ে রোজ ঝামেলা বাঁধাবে। কদিন করবে? একদিন দুদিন, দরজা না খুললেই তো হলো। ওই যে বলল থানায় যাবে, গিয়ে বানিয়ে বানিয়ে মা বাবার বিরুদ্ধে বলবে, পুলিশ এসে মা বাবাকে জিজ্ঞাসা করে মিটিয়ে নিতে বলবে। পাড়ার লোকেরাও বলবে হাজার হোক মেয়ে, বের করে দিলে থাকবে কোথায়। অদ্ভুত ব্যাপার, মেয়ে যদি অন্যায় করে, বাইরে রাত কাটায়, বললেও কথা কানে না তোলে, তবু তাকে বাড়িতে থাকতে দিতে হবে। আগে ত্যায্য পুত্র করা চালু ছিল, ত্যায্য কন্যার কথা কেউ ভাবেনি, কারণ মেয়েরা তখন এমন কাজ করার সাহসী পেত না যার জন্য বাবা মা তাদের ত্যাগ করতে পারে। প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে জানালে তবে তাদের জন্য বাপের বাড়ির দরজা বন্ধ হতো। এখন শিক্ষিত মেয়ে বন্ধুদের সঙ্গে হোটেলে নাচতে যাচ্ছে, ড্রিঙ্ক করছে, লেট নাইটে বাড়ি ফিরছে, এটা তো আকছার হচ্ছে। কেউ কেউ সেই রাতে বাড়ি ফেরে না, 7 দিন এক বন্ধু, পরের 7 দিন আরেকজনের সঙ্গে হুল্লোড় করছে। বাবা মা বলে বলেও যখন পারেন না শোধরাতে, তখন মেনে নেন। চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোকদের জানাতে চান না। যারা মানতে পারেন না তারা দরজা বন্ধ করে রাখেন, কিন্তু এমন কোনো আইন নেই তার জন্য চিরকাল দরজা বন্ধ রাখার। এরা মানে এইসব মেয়েরা এরকম করে কেন? টাকার জন্য? কেউ কেউ হয়তো এভাবেই টাকা রোজগার করে, কিন্তু বেশিরভাগ স্রেফ ফুর্তির জন্য করে। জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করতে চায় তারা। বাবা মা তখন তুচ্ছ হয়ে যায়। আমাদের গ্রামে এরকম ঘটনার কথা কেউ ভাবতেই পারবে না। এখনো পর্যন্ত হয়তো পারবে না, তবে অসুখটা তো ছোঁয়াছে, বলা যায় না। শেফালিমাকে বাড়িতে পৌঁছে দিয়ে দুপুরের খাওয়া খেয়ে নিয়ে নবকুমার দুর্বারের অফিসে গিয়ে কবিতার সঙ্গে দেখা করল। কবিতা বলল, কেমন আছো নবকুমার? কোনো সমস্যা হয়নি তো? না, আমার সমস্যা হয়নি, মুক্তর হয়েছে। মুক্ত? শেফালি মায়ের কাছে কাজ করে। আপনাদের যে ব্যাংক আছে, উষা উষা কোঅপারেটিভ। হ্যাঁ, ওখানেও মাসে মাসে টাকা জমা দেয়, কিন্তু শেফালি মা সামনের মাসে ভবানীপুরে চলে যাচ্ছেন। মুক্তকেও যেতে হবে, অত দূর থেকে ওর এখানে আসা সম্ভব নয়। তাই আমাকে বলল আপনাকে জিজ্ঞাসা করতে কি করবে ও। তোমরা এখান থেকে চলে যাচ্ছ? অবাক হলো কবিতা। হ্যাঁ। একটা অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে সব টাকা তুলে নিয়ে ভবানীপুরের কোনো ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে ওকে, সহজ ব্যাপার। ভবানীপুরে উষার কোনো অফিস আছে? যৌনকর্মীদের প্রয়োজন মেটাতে এই ব্যাংকের জন্ম। মেয়েরা টাকা জমাতে পারে না, গুন্ডা বা বাড়িওয়ালির অত্যাচারে নিঃস্ব হয়ে থাকে। বাইরের কোনো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইলে নানান ঝামেলা। ওইসব ব্যাংক যেসব কাগজ চায় তা দেওয়া সম্ভব হয় না বেশিরভাগ সময়। আমাদের এলাকার মধ্যে উষা কোঅপারেটিভ ব্যাংক হওয়ায় ওরা যে যেমন পারে এসে জমা দিচ্ছে, প্রয়োজনে টাকা তুলতে পারছে। এছাড়া আমাদের লোকজন বাড়ি বাড়ি ঘুরে টাকা নিয়ে আসে রসিদ দিয়ে, যদি ওদের পক্ষে ব্যাংকে আসা সম্ভব না হয়। একদিন গিয়ে দেখে এসো, 4-5টা ব্যাংকের সঙ্গে কোনো পার্থক্য নেই। ব্যাংকের কাজকর্ম জানেন এমন শিক্ষিত মানুষই ওখানে কাজ করেন। এই একটা ব্যাংক কোনোভাবে দাঁড় করানো গিয়েছে। বাইরে আরও ব্যাংক করার কথা আমরা ভাবতে পারি না। সত্যি কথা বলতে কি, সেটা চাইও না। ওরা কথা বলছিল দুর্বারের অফিসের বাইরের ঘরে বসে। ঠিক এই সময় ইতিকে ঘরে ঢুকতে দেখল নবকুমার। একেবারে আটপৌরে পোশাক, মুখে একটুও প্রসাদন নেই।
একটা লম্বা খাতা টেবিলের উপর রেখে সে নবকুমারের দিকে তাকিয়ে এক চিলতে হাসল। ভালো? নবকুমার নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলল। কবিতা বলল, ইতি, নবকুমারকে তোমার খাইয়ে দেওয়া উচিত। না না, মিছিমিছি কেন? মিছিমিছি নয় ভাই, তুমি ওর অসুখের খবরটা না দিলে যে কি হতো, ডাক্তারবাবুও বলেছেন ওর যে ধরনের পক্স হয়েছিল তা ঠিক সময়ে চিকিৎসা না হলে মারাত্মক কাণ্ড হয়ে যেত। আর খবরটা দিয়েছিলে বলে গুন্ডারা তোমাকে মেরেছিল। ও তোমার কাছে কৃতজ্ঞ। খাইয়ে দিলেই কৃতজ্ঞতা শেষ হয়ে যাবে? হ্যাঁ, কৃতজ্ঞদের সেটা মনে হয়। আমি একটা সাধারণ কাজ করেছি, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা ঠিক নয়। আর সেদিন যারা আমাকে মারতে এসেছিল তারা এখন বন্ধুর মতো হয়ে গেছে। নবকুমারের কথা শেষ হলে ইতি প্রথমবার কথা বলল। জানি। কবিতা তাকালো। জানিস মানে? ওরাই আমাকে বলেছে সব কথা, ওকে আসতেও বলেছিল, উনি আসেননি। কবিতা বলল, না গিয়ে ভালোই করেছ, সবাই তো তোর মতো নয়। নবকুমার উঠে দাঁড়ালো। তাহলে আমি উঠি? তুমি ইতিকে এখানে দেখে অবাক হচ্ছ না? ও এখনো পুরো সুস্থ নয়, আমরা ওকে দূরবারের কাজে নিয়েছি। আর কাজ শিখতে গিয়ে ও বলেছে আর পুরনো পেশায় ফিরে যাবে না। ও যা রোজগার করতো সেই টাকা তো আমরা দিতে পারবো না, কিন্তু সামান্য টাকাতেই ও রাজি হয়ে গিয়েছে। আমাদের এখন জায়গা দরকার, এই বাড়িতে কুলোচ্ছে না। হঠাৎ নবকুমারের মনে হলো, শেফালিমা ভবানীপুরে চলে গেলে ওই বাড়ির দোতলা খালি হয়ে যাবে। বাড়িটা যদি তিনি বিক্রি করে না দেন তাহলে নিশ্চয়ই ভাড়া দেবেন। ওখানে কোনো ভদ্র পরিবার ভাড়া দিয়ে থাকবে না, দিতে হলে যৌনকর্মীদেরই দিতে হবে। সে বলল, আমি শেফালিমাকে বলতে পারি। ওর সন্ধানে জায়গা আছে, এপারের বাইরে হলে কিন্তু অসুবিধা হবে। আপনাকে বললাম যে উনি আগামী মাসের 1 তারিখে ওই বাড়ি ছেড়ে ভবানীপুরে চলে যাচ্ছেন। বাড়িটা হয় উনি ভাড়া দেবেন, নয় বন্ধ করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে তো আজই কথা বলতে হয়। কটা ঘর আছে? 4টে তো হবেই, দোতলায়। আমি কমিটিকে ব্যাপারটা জানাচ্ছি। শেফালি মায়ের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। তুমি শুধু বলে রেখো আমাদের না জানিয়ে তিনি যেন অন্য কোনো ব্যবস্থা না করেন। তারপরেই কবিতা ইতির দিকে তাকালো। তুই এক কাজ কর, নবকুমারকে দিয়ে বলানো ঠিক নয়। তুই এই কথাটা আমাদের তরফ থেকে বলে আয়। উনি কি বলছেন জানলে আজ বিকেলের মিটিংয়ে সবাইকে বলবো। ইতি মাথা নাড়তেই নবকুমার বাইরে বেরিয়ে এলো। ইতি তার পেছনে আসছে, কিন্তু পাশাপাশি হাঁটা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না। সে পিছন ফিরে তাকাতেই ইতি হেসে ফেলল। ছেলেবেলায় গায়ে এরকম দেখেছি। কিরকম? স্বামী হন হন করে গিয়ে যাচ্ছে, বউ পড়ে থাকছে পিছনে। আমার পাশে হাঁটতে কি অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা হবে কেন? তোমার কথা ভেবেই। এখন আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি আর কাউকে ভয় করি না। গুন্ডা, দালাল, বাড়িওয়ালি জেনে গিয়েছে আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই। মুখের এই দাগগুলো যদি চিরকাল থাকতো খুব খুশি হতাম। মুখে তো তেমন ছাপ পড়েনি। কেন পড়ল না? ক্ষতবিক্ষত হয়ে থাকলে আর কেউ আমার দিকে তাকাতো না। ওরা পাশাপাশি হাঁটছিল। সোনাগাছিতে দুপুরবেলায় ভিড় কম থাকে। যারা ছিল তারা উদাস চোখে তাদের দেখল। কিছুক্ষণ হাঁটার পর ইতি বলল, তাহলে আপনিও চলে যাচ্ছেন এখান থেকে? ভালোই হবে, এই নরকে কতদিন পড়ে থাকবেন? সোনাগাছির বাইরেটা কি স্বর্গ বলে তোমার ধারণা? এই নরকে যারা রোজ আসে ফুর্তি করতে তারা তো ওই স্বর্গের বাসিন্দা। সেটা ঠিক। আমার নাচকাল খুব ইচ্ছে হয় ওই লোকগুলোর বাড়ি বাড়ি গিয়ে বলে দিয়ে আসতে, ওদের স্বরূপ জানিয়ে আসতে। তারপর মনে হয় কী লাভ, ওরা আসে বলেই এখানকার মেয়েরা বেঁচে থাকতে পারে। আচ্ছা, আপনি তো কিছুদিন পরে এখানকার কথা ভুলে যাবেন, তাই না? দেখো,
কলিকাতায় যে রাত্রে প্রথম এসেছিলাম সেই রাত্রেই এই পাড়ায় থাকার জায়গা পেয়েছিলাম। এখানকার কথা কি ভোলা যায়? কি কি মনে থাকবে? সব। এই পাড়া, ঝগড়াঝাটি, দুর্বার সমিতি। আর হেসে ফেলল নবকুমার। ইতি জিজ্ঞাসা করল, হাসছেন কেন? রবীন্দ্রনাথের নাম শুনেছ? বাড়ি, আমি জোড়াসাঁকোতে একদিন গিয়েছিলাম। তাই? দেখো, আমার আজও যাওয়া হলো না। যাবেন? কাল 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। কখন যেতে হবে? ভোরবেলায়, শুনেছি তখন উৎসব হয়। ঠিক আছে, যাব। তাহলে ভোর 5:30টায় গলির মুখে ট্রাম স্টপেজে চলে আসবেন। আমি তো ওই দিনে কখনো যাইনি, আপনার জন্য যাওয়া হবে। ওরা বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিল। এ সময় দরজায় কোনো মেয়ে নেই। নবকুমার বলল, চলুন। আপনি কিন্তু জবাবটা এখনো দেননি। কিসের? আর কি মনে থাকবে জিজ্ঞাসা করতে হেসে পাশ কাটিয়েছেন। কাল বলবো, জোড়াসাঁকোতে গিয়ে। নবকুমার ভিতরে ঢুকে পড়ল। সিঁড়িতে এখানে ওখানে মেয়েরা অলস সময় কাটাচ্ছিল। ইতিকে দেখে তারা অবাক। ইতি গম্ভীর মুখ করে নবকুমারের পিছন পিছন দোতলায় উঠে এলো। মুক্ত দাঁড়িয়েছিল দরজায়। নবকুমার বলল, তোমাকে এখানকার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে সব টাকা তুলে নিয়ে ভবানীপুরের ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ও বাবা, এ তো ঝামেলার ব্যাপার। কোনো ঝামেলা নেই, আমি দরখাস্ত লিখে দেব। তুমি সই করে দুর্বারে গিয়ে কবিতাদির সঙ্গে দেখা করবে। এর নাম ইতি, এর কাছেও যেতে পারো। শেফালিমা কোথায়? এইমাত্র খেয়ে দিয়ে শুয়েছে। ইতি বলল, তাহলে কি আমি বিকেলে আসবো? দাঁড়াও দেখি। মুক্ত চলে গেল এবং ফিরে এলো তখনই। এসো। শেফালিমা খাটে বসে বই পড়ছিলেন। ইতিকে দেখে অবাক হলেন। নবকুমার বলল, মুক্তর ব্যাংকের ব্যাপারে খোঁজ নিতে দুর্বারের অফিসে গিয়েছিলাম। কবিতাদি বলল, আপনি যদি এই দোতলা ভাড়া দেন তাহলে আগে ওদের বলতে। ওদের জায়গার অভাব হচ্ছে। ইতিকে? দুর্বারে কাজ করে, ওর নাম ইতি। তোমার পক্স হয়েছিল? তুমি কি সেই মেয়ে যার কথা দুর্বারকে বলায় দালালরা নবকুমারের উপর হামলা করেছিল? তুমি দুর্বারের কাজ করছো, ব্যবসায় নেই? না, আমি আর কখনো ওই জীবনে ফিরে যাব না। জোর দিয়ে কথাগুলো বলল ইতি। আর তখনই ফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে হ্যালো বললেন শেফালিমা। ওপাশের পরিচয় পেয়ে বললেন, ও হ্যাঁ বলুন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন। ও হ্যাঁ, বেশ, বলে দেব। আপনি কি কথা বলতে চান? আচ্ছা ঠিক আছে। রিসিভার রেখে দিয়ে শেফালিমা বললেন, যাত্রা দলের বড়বাবু ফোন করেছিলেন, তোমাকে আজ 3টের মধ্যে মন্দাকান্তার বাড়িতে যেতে বললেন, খুব জরুরি। মন্দাক্রান্তা? তুমি ওর সঙ্গে তার বাড়িতে গিয়েছ? মনে পড়ল, ভদ্রমহিলার নাম যে মন্দাক্রান্তা তা সে জানত না। শেফালিমা বললেন, ওর বাড়ি কোথায়? দক্ষিণে, ওখান থেকে একটা বাস এসে দর্জিপাড়া দিয়ে যায়। তাহলে এখনই চলে যাও, নইলে পৌঁছাতে পারবে না ঠিক সময়। সব সময় মনে রাখবে, যে সময় রাখতে পারে না তার উন্নতি হয় না। যাও। নবকুমার বেরিয়ে যাচ্ছিল। ইতি তাকে অনুসরণ করতে চাইলে শেফালিমা ডাকলেন, আরে তুমি যাচ্ছ কোথায়? এসো, এখানে বসো, তোমার সঙ্গে একটু গল্প করব। আমি না হয় কবিতাকে ফোন করে বলছি, তোমার যেতে একটু দেরি হবে। ইতি আড়ষ্ট পায়ে ফিরে এলো। দর্জিপাড়া থেকে সেই চেনা নম্বরের বাসটিতে উঠে নবকুমার আবার অসুবিধায় পড়ল।
কন্ডাক্টর টিকিট চাইলে সে যেখানে নামবে সেই জায়গাটার নাম মনে করতে পারল না। বড়বাবু গাড়ি করে নিয়ে গিয়েছিলেন। রাত্রে সেই বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তা অবধি হেঁটে এসে বাসে চেপেছিল। নামটা জানার কথা খেয়াল হয়নি। সে রাতে কন্ডাক্টরের কথা মতো সে ভাড়া দিয়েছিল। আজ তাই দিতে লোকটা তার দিকে ভালো করে দেখে টিকিট দিয়ে সরে গেল। আজ বাসে বেশ ভিড় রয়েছে। হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে নবকুমারের মনে হলো এত যাত্রীরা ঠিকঠাক ভাড়া দিয়ে যাচ্ছে কিনা তা কন্ডাক্টর মনে রাখে কি করে। সে কন্ডাক্টর হলে কিছুতেই মনে রাখতে পারত না। এই লোকটা যদি পারে তাহলে ধরে নিতে হবে ওর স্মরণশক্তি অসাধারণ। বিবেকানন্দর নাকি একবার পড়েই মুখস্থ হয়ে যেত। এই লোকটা যদি পড়াশোনা করত তাহলে প্রত্যেক পেপারে স্টার পেত। পেটের নিচে একটা অন্যরকম অনুভূতি হতেই সে চট করে হাত নামালো। সঙ্গে সঙ্গে একটা হাত সেখান থেকে সরে গেল। সে ঘুরে পাশের লোকটির দিকে তাকিয়ে অবাক হলো। এক বৃদ্ধ ভদ্রলোক হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে ঝিমোচ্ছেন। পিছনে ঠাসা ভিড়। নিশ্চয়ই ওই ভিড়ের ভিতর থেকে হাতটা এসেছিল। সে সন্তর্পণে আঙুল বুলিয়ে বুঝতে পারল টাকাগুলো ভেতরের পকেটে এখনো রয়েছে। তাকে তাকাতে দেখে বৃদ্ধ চোখ খুললেন। কিছু বলবে বাবা? আপনার পকেট কেউ কখনো মেরেছে? কি করে মারবে? বাস ভাড়া নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে কন্ডাক্টরকে দিয়ে দিই, পকেট ফাঁকা হয়ে যায়। মেয়ের বাড়ির থেকে ফেরার সময় সে যে টাকাটা দেয় তাও কন্ডাক্টরকে দিয়ে দিই। শূন্য পকেট নিয়ে দাঁড়িয়ে থাকি, ওরা ঠিক তা বুঝতে পারে। কেন বলো তো? কলিকাতার পকেটমাররা খুব বিখ্যাত বলে শুনতাম, তাই জিজ্ঞাসা করলাম। বলতে বলতে নবকুমার টের পেল তার পিছনের ভিড়টা কেমন আলগা হয়ে গেল। চারপাশে নির্লিপ্ত মানুষের মুখ। অনেকটা সময় কেটে গেলে কন্ডাক্টর এগিয়ে এলো। কোথায় নামবেন? কেন? আপনি যে টিকিট কেটেছেন তাতে এরপরে আর যাওয়া যাবে না। ও, আবার টিকিট কাটবেন না নেমে যাবেন? নিচু হয়ে জানলা দিয়ে নেমে রাস্তা দেখল সে। সব রাস্তাই একরকম। কি মনে হলো বাস থামতেই নেমে এলো সে। কাউকে যে জিজ্ঞাসা করবে তার উপায় নেই। কি জিজ্ঞাসা করবে? মাথায় একটা বুদ্ধি এলো। সেই রাতে কন্ডাক্টর যখন দর্জিপাড়ায় যাওয়ার জন্য এই ভাড়াই নিয়েছিল এবং সেই ভাড়া শেষ হচ্ছে এখানে, তখন নিশ্চয়ই জায়গাটা পিছনে ফেলে এসেছে সে। যে বাসস্টপ থেকে সে উঠেছিল, লোক দুটো দাঁড়িয়েছিল, সেই জায়গাটা খুঁজে বের করতে পারলেই মন্দাকান্তার বাড়িতে পৌঁছে যাবে সে। উল্টো দিকে হাঁটা শুরু করল নবকুমার। এখন বিকেলের ছায়া নেমেছে। পরপর 3টে বাসস্টপ পার হয়ে এলো, কিন্তু কোনোটাকেই রাত্রের সেই বাসস্টপ বলে মনে হলো না। চতুর্থটিকে এসে মনে হলো এটা হলেও হতে পারে। রাত্রের আলো আঁধারে একবার দেখা জায়গাটাকে দিনের বেলায় গুলিয়ে যাচ্ছিল। নবকুমার সেই রাস্তাটা খুঁজছিল যেটা ধরে সে এখানে পৌঁছেছিল। এই যে ভাই, এই যে এই দিকে! চিৎকার কানে এলে নবকুমার রাস্তার উল্টো দিকের দোকানের দিকে তাকালো। ছোট্ট স্টেশনারি দোকানের ভিতর থেকে কেউ চেঁচিয়ে যে তাকেই ডাকছে এই বুঝে এগোলো সে। তুমি এ পাড়ায় থাকো? না। তাহলে এখানে কি করছো? অত রাত্রে সোনাগাছির বাস খুঁজছিলে, আবার এই সময় বাস স্টপে দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছ? আমি তো গল্পটা সকলকেই করেছি, জিন্দিগিতে শুনিনি কেউ রাস্তায় দাঁড়িয়ে বাসের কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে এই বাস সোনাগাছি যাবে। বিরাট সমস্যার সমাধান হয়ে গেল। সে ঠিক জায়গায় পৌঁছে গিয়েছে। এই লোকটাই সেই রাত্রে আরেকজনের সঙ্গে বাসস্টপে দাঁড়িয়ে গল্প করছিল। নবকুমার বলল, আচ্ছা চলি।
কোথায় যাবে, সোনাগাছিতে? দ্রুত সরে এলো নবকুমার। এরকম বিচ্ছিরি লোক সে জীবনে দেখেনি। সোনাগাছিতে গিয়ে দেখেছে কোনোদিনও এই লোকটা। শব্দটা উচ্চারণ করে পচা মজা পায় যেন লোকটা। শুধু এই লোকটা কেন, সোনাগাছির বাইরে যারা থাকে তাদের অনেকেই এই দলে। সেই রাস্তা ধরে বাড়িটার সামনে পৌঁছাতেই সে মন্দাকান্ত্রার কাজের লোকটিকে দেখতে পেল। লোকটা বলল, ও, কখন থেকে দাঁড়িয়ে আছি। মেম সাহেব ভয় পাচ্ছিলেন আপনি হয়তো বাড়িটা চিনতে পারবেন না, তাই আমাকে গেটে দাঁড়াতে বলেছেন, চলুন। নবকুমার চারপাশ তাকিয়ে দেখল, এরপরের বার ভুল হবে না। এসো, তুমি বড্ড দেরি করে ফেলেছ, মন্দাক্রান্তা বললেন বিরক্ত মুখে। তার পাশে পরিচালক গীতিময় এবং আরও একটি লোক বসে আছে। গীতিময় বললেন, জীবনে উন্নতি করতে হলে তোমাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে, বসো। তারপর পাশের লোকটির দিকে তাকিয়ে বললেন, এর নাম নবকুমার, আমার পরের ছবির হিরো। একে মানুষ করার দায়িত্ব তোমার। গাধা পিটি আর কত ঘোরা করে যাব, হিরো তৈরি করা যায় না। হিরো যে, সে হিরো হওয়ার জন্যই জন্মায়। এই ছেলেটি কিভাবে হেঁটে ঘরে ঢুকলো তা দেখেছেন? মোস্ট আনস্মার্ট। প্রাণকৃষ্ণ, তুমি উত্তমবাবুর প্রথম দিকের ছবি দেখেছ 74.5 পর্যন্ত? দেখে মনে হয়েছে লোকটা একদিন ইতিহাস তৈরি করবে। মন্দাক্রান্তা চুপচাপ হাসছিলেন। এবার বললেন, বড়বাবু চাইছেন না নবকুমার অভিনয় করুক, চরিত্রটা ফুটে উঠবে ও যা সেই মতোই বিহেভ করলে। ঠিক, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না প্রাণকৃষ্ণ, তুমি শুধু ওকে অ্যাক্টিংটা শিখিয়ে দাও। বিহেভ করলেই তো হবে না, ক্যামেরার সামনে ওকে অ্যাক্টিংও করতে হবে। প্রাণকৃষ্ণ বলল, বসুন ভাই। নবকুমারের মন বিগড়ে গিয়েছিল লোকটার কথা শুনে। বসে বলল, ইনি যখন বলছেন আমি একটা গাধা, পিটিও আমাকে ঘোড়া করতে পারবেন না, তখন কেন এত ঝামেলা করছেন বলুন তো? আমি তো আপনাদের বলিনি চান্স দিন। এসব কথা শুনতে হবে জানলে এখানে আসতাম না। বাহ, ভয়েস তো ভালোই, স্ক্যানিংও ঠিক আছে। কবিতা পড়ো? না, পড়তে হবে, বিশেষ করে রবীন্দ্রনাথের 2টো কবিতা। একটা বিদায় অভিশাপ, দ্বিতীয়টা কর্ণকুন্তী সংবাদ। আয়নার সামনে দাঁড়িয়ে অর্থ যেমন ডিমান্ড করে তেমনই উচ্চারণ করতে হবে। তুমি কালকের মধ্যে বিদায় অভিশাপ মুখস্থ করে ফেলবে। পরশু তোমাকে দেখিয়ে দেব কিভাবে ওটা অভিনয় করা উচিত। প্রাণকৃষ্ণ উঠে দাঁড়ালো। দাদা, চলি। হ্যাঁ, তোমার তো দেরি হয়ে গেছে। পরশু কখন আসবে বলে যাও। এখানে না, NT1-এ 4টের সময়। আপনার ভেতরের ঘরটা হলে ভালো হয়। এখানে কি আপনার অসুবিধা হবে? হ্যাঁ, ডাইরেক্ট বাস নেই, ট্যাক্সি ভাড়া নিশ্চয়ই প্রডিউসার দেবে না। তাছাড়া স্টুডিওর আবহাওয়ায় গেলে ওর পক্ষে মানিয়ে নেওয়া সহজ হবে। দাদা, এটিকে হেলে সাপ ভাবার কোনো কারণ নেই, ফনা আছে। চলি। প্রাণকৃষ্ণ বেরিয়ে গেল। গীতিময় বললেন, প্রাণকৃষ্ণের কথায় কিছু মনে করো না। ওর মুখ ওই রকম, কিন্তু খুব ভালো কোচ। বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এখনও ওর শরণাপন্ন হয়। ও হ্যাঁ ম্যাডাম, আপনার এখানে ওর সঙ্গে দেখা হবে শুনে প্রোডাকশন কন্ট্রোলার একটা কাজ আমার ওপর চাপিয়ে দিয়েছে। সম্পর্ক ভালো বলে না বলতে পারিনি। কি ব্যাপার? কন্ট্রাক্ট ফর্ম। বেশিরভাগ ছবিতেই এটি করা হয় না, কিন্তু বড়বাবু খুব নিয়মনিষ্ঠ, সব লেখা আছে। নবকুমার, এখানে সই করো। ম্যাডাম, আপনি উইটনেস থাকবেন। নবকুমার জিজ্ঞাসা করল, ওটা কি? তুমি এই ছবিতে অভিনয় করবে, শুটিং এবং ডাবিংয়ের সময় উপস্থিত থাকবে, শুটিংয়ের ডেটে অন্য কোনো কাজ করবে না এবং তার বদলে তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে। এই কাগজে এসব লেখা আছে। বড়বাবুর হয়ে প্রোডাকশন কন্ট্রোলার সই করেছে। এখানে তুমি সই করো।
আমি যদি অভিনয় করতে না পারি? চুক্তি বাতিল হয়ে যাবে, সেটাও এখানে লেখা আছে। নবকুমার মন্দাক্রান্তার দিকে তাকালো। তিনি বললেন, দেখি কাগজটা। গীতিময় তাকে কাগজটা দিলে ঝটপট পড়ে ফেলে হাসলেন মন্দাক্রান্তা। বড়বাবু দেখছি একটু উদার হয়েছেন। হ্যাঁ, একেবারে মেঘ না চাইতেই জল। নবকুমার, সই করে দাও। সই করল নবকুমার। তারপর কাগজটাতে চোখ রাখতেই দেখতে পেল পার ডে 2000 লেখা রয়েছে। 2000। প্রতিদিন অভিনয় করলে 2000 টাকা পাওয়া যাবে। গীতিময় কাগজ ব্যাগে পুরে উঠে দাঁড়ালেন। পরশু যখন স্টুডিওতে যাবে তখন এই কন্ট্রাক্টের জেরক্স কপি আর 2000 টাকা অ্যাডভান্স পেয়ে যাবে। ম্যাডাম, আমি চলি, আবার তো দেখা হচ্ছেই। গীতিময় চলে গেলে হাততালির আওয়াজ কানে আসতেই মন্দাক্রান্তার দিকে তাকালো নবকুমার। অভিনন্দন। আশা করছি আজ একটি তারকার জন্ম হলো। খুব রেগে গিয়েছিলে কেন? উনি যা তা বলছিলেন। সত্যিটা মেনে নিতে শেখো। তোমার হাঁটার স্টাইল বদলাতে হবে। অপুর সংসার দেখেছ? ঝিন্দের বন্দি। সৌমিত্র চ্যাটার্জি অপুর চরিত্রে যে আনস্মার্ট হাঁটাচলা করতেন, ঝিন্দের বন্দিতে সেই একই লোক কি স্মার্ট হয়ে গেছিলেন? ওঠো তো। উঠে দাঁড়ালেন মন্দাক্রান্তা। নবকুমার এতক্ষণে ভালো দেখতে পেল। একটা ভেলভেট রঙের পোশাক পরেছেন মন্দাক্রান্তা, যার একটা কাঁধ খোলা, নিচটা শেষ হয়েছে হাঁটুর নিচে। তার সামনে এসে মন্দাক্রান্তা মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তারপর হেসে বললেন, তোমাকে অনেক বদলাতে হবে, চুলের ছাট, পোশাক সব। আচ্ছা, ঘরের ওপাশে চলে যাও তো। হ্যাঁ, এবার বেশ স্মার্ট হয়ে হেঁটে এখানে এসো। নবকুমার চেষ্টা করল। আবার হাসলেন মন্দাক্রান্তা। এত স্টিফ হয়ে হাঁটছো কেন? দাঁড়াও, তোমাকে একটা সিনেমা দেখাই। লোকটার হাঁটা কপি করে তবে রোজ এখান থেকে যাবে। বাঁ হাত বাড়িয়ে নবকুমারের চুল এলোমেলো করে দিলেন মন্দাক্রান্তা। একটা ছিপছিপে লম্বা লোক ফুটপাত দিয়ে হেঁটে আসছে। দুপাশের লোকজন ঘুরে ঘুরে তাকে দেখছে। লোকটা থেমে আরেকজনের সঙ্গে কথা শুরু করতেই সিডি বন্ধ করে আবার প্রথম জায়গায় নিয়ে গেলেন মন্দাক্রান্তা। বললেন, দেখো, হাঁটার সময় ভদ্রলোকের কাঁধ বুক কিরকম থাকে। পায়ের স্টেপ কম করো। কিভাবে গোড়ালি থেকে পাতা পড়ছে। হাত দুটো নিয়ে ওর কোনো প্রবলেম হচ্ছে না, দেখো। বার দশেক দেখানোর পর মন্দাক্রান্তা বললেন, বাট ট্রাই টু কপি হিম। লোকটা নিশ্চয়ই ইংরেজি সিনেমার কোনো নামকরা অভিনেতা। এতবার দেখেও ওর মতো হাঁটতে পারবে কিনা বুঝতে পারছিল না নবকুমার। লোকটা হাঁটছে, মনে হচ্ছে কোনো তাড়া নেই, কিন্তু তরতরিয়ে এগিয়ে যাচ্ছে। নবকুমারের ঘরের শেষ প্রান্তে গিয়ে লোকটাকে নকল করার চেষ্টা করল, কিন্তু হাঁটতে গিয়ে সে বুঝতে পারছিল তার পা ঠিকঠাক পড়ছে না। মন্দাক্রান্তা হাত তুলে তাকে থামতে বলে আবার সিডি চালালেন। ভালো করে লক্ষ্য করো, ওর কোনো টেনশন নেই, একেবারে রিল্যাক্স হয়ে হাঁটছেন। দেখলে, আবার চেষ্টা করো। হাঁটার সময় গোড়ালি আগে ফেলছে লোকটা এবং পা ফেলার মুহূর্তে কোমর আলতো দোলাচ্ছে। এবার নবকুমার সেটুকুই অনুসরণ করল। মন্দাক্রান্তা বললেন, বেশ ইমপ্রুভ করেছ, আরও কয়েকবার প্র্যাকটিস করো। ছবিটা কি দেখতে চাও? মাথা নেড়ে বেশ কয়েকবার হাঁটার পরে যখন নবকুমারের মনে হলো নিজেকে একেবারে অন্যরকম মনে হচ্ছে, তখনই হাততালি দিলেন মন্দাক্রান্তা। এগিয়ে এসে দু হাতেই তাকে জড়িয়ে ধরে গালে গাল ছুঁয়ে বললেন, সাবাস। ঠিক হয়েছে? প্রায় ঠিক। এখন থেকে যখনই হাঁটবে এইভাবে হাঁটবে। বাংলা ছবির কোনো হিরো এভাবে হাঁটে না, ফলে দর্শকরা তোমার ফ্যান হয়ে যাবে। তুমি কত লম্বা? আমি কোনোদিনও মাপিনি। বোকার মতো কথা বলবে না।
তোমার কি আর লম্বা হওয়ার বয়স আছে? আমার মনে হয় 5-11, কারণ আমি 5-6। হাত সরিয়ে নিলেন মন্দাক্রান্তা। নবকুমারের মনে হচ্ছিল এতক্ষণ একটা মোলায়েম স্বপ্নেই ডুবেছিল। কি হলো তোমার? কই কিছু হয়নি তো। তাহলে মুখে রক্ত জমলো কেন? তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সে কি, এরকম হ্যান্ডসাম ইয়াং ম্যানের দিকে কেউ তাকায়নি গ্রামে? না। শুনেছি কলকাতায় পৌঁছে রেড লাইট এরিয়ায় জায়গা পেয়েছিলে। ওরা নিশ্চয়ই ছাড়েনি, সেক্স এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে। না না, ওরা বেঁচে থাকার জন্য পয়সার বিনিময়ে ওসব করে, তার বাইরে ওরা একদম মাথা ঘামায় না। আমাকে সবাই ভালো চোখে দেখে। তার মানে তুমি বলতে চাইছো ওদের জীবনে প্রেম নেই? জানি না, আমাদের গ্রামে বহু বছর আগে বিয়ে হওয়া ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আছে কিনা যেমন বোঝা যায় না। মাই গড, তুমি তো দারুণ কথা বলো। তার মানে তুমি একটা বর্ণচোরা আম। ঘড়ি দেখল মন্দাক্রান্তা। আমাকে 5 মিনিট সময় দাও, হ্যাঁ প্লিজ। ঘাড় বেঁকিয়ে কথাগুলো বলে তিনি বেরিয়ে গেলেন। এখন বিকেল। এই ঘরে বসে ঠান্ডা পরিবেশে অবশ্য সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন বেরিয়ে গেলে তার পক্ষে বাস ধরে ঘরে যাওয়া সহজ হতো। সে চারপাশে তাকালো। এত বড় বাড়িতে মন্দাক্রান্তা ছাড়া আর কাউকে সে দেখতে পায়নি। কাজের লোকজন অবশ্য আছে। এত বড় বাড়ি, নিজস্ব লিফট, পায়ের তলায় কার্পেট। তার মানে মন্দাক্রান্তা খুব ধনী মহিলা। ওর স্বামী বা ছেলে মেয়ে কোথায় থাকে? হঠাৎ অনেকদিন আগের একটা বাংলা ছবির সংলাপ তার মনে পড়ল। কৌতূহল থাকা ভালো, তবে তার সীমারেখা রাখা উচিত। মন্দাক্রান্তা বেরিয়ে এলে হতবাক হয়ে গেল নবকুমার। চোখ ধাঁধানো সৌন্দর্য যেন মন্দাক্রান্তাকে জড়িয়ে ফেলেছে। পরনে সাদা প্যান্ট, ওপরের সাদা গেঞ্জিকে খানিকটা ঢেকে রাখা পাতলা কাপড়ের সাদা জ্যাকেট, চোখে রঙিন চশমা যার ফ্রেমও সাদা। চুলগুলো 1 ইঞ্চি চওড়া সাদা রিবনে আচ্ছাদিত। কি হলো? না মানে একটা কথা জিজ্ঞাসা করব। করে ফেলো। আপনি সিনেমায় অভিনয় করেন না কেন? ও বাবা, এই প্রশ্ন? ওঠো, আমরা বেরোবো। লিফটে নিচে নামতেই নবকুমার দেখল একটা লম্বা গাড়ির দরজা খুলে ড্রাইভার দাঁড়িয়ে আছে। মন্দাক্রান্তা পিছনের সিটে ঢুকে বললেন, এসো বসো। কি নরম আসন, গাড়ির শীতাতাপ নিয়ন্ত্রিত, কি আরাম। ড্রাইভার তার আসনে বসে মাথা নিচু করে অপেক্ষা করছিল। মন্দাক্রান্তা ফোরাম বলতে সে গাড়ি চালু করল। নবকুমার জানালার ধারে বসে রাস্তার দিকে তাকালো। রঙিন কাঁচ বাইরের পৃথিবীটাকে অন্যরকম দেখাচ্ছে। সিনেমায় অভিনয় করতে হলে জোরালো আলোর সঙ্গে মানিয়ে নিতে হয়। আমার স্কিন সেটা সহ্য করতে পারে না। এমনকি কড়া রোদে হাঁটলেই আমার মুখে হাতে র্যাশ বেরিয়ে আসে। তাই আমার দ্বারা রং মাখা হলো না। সবার তো সব হয় না। চিকিৎসা করানো যায় না? অনেক করিয়েছি। ডাক্তার বলেন আপনার রোদ্দুরে হাঁটা অথবা জোরালো আলোর সামনে দাঁড়ানোর দরকার কি। তোমার বাসস্থান নিয়ে কি ভাবলে? আমরা ভবানীপুরে উঠে যাচ্ছি। বাহ, কবে থেকে? সামনের 1 তারিখে যাওয়ার কথা। শেফালিমা ওখানে একটা বাড়ি কিনেছেন। ভবানীপুর থেকে টালিগঞ্জ কত দূরে? কাছেই, গাড়িতে মিনিট 10 লাগবে। খুব ভালো হলো। এখন থেকে তোমার কাছে যা ভালো অথবা খারাপ তার থেকে অনেক বেশি মূল্যবান সাধারণ মানুষ যারা টিকিট কিনে ছবি দেখবে তারা যা ভাবছে। তুমি তোমার ঘরে পছন্দসই জীবনযাপন করতে পারো, কিন্তু ঘরের বাইরে পা রাখলেই তোমাকে মানুষের পালস বুঝে চলতে হবে। ফোরাম শব্দটির যে মানে নবকুমার জানে তা গুলিয়ে গেল ড্রাইভার যখন বলল,
মেম সাহেব ফোরাম। ঠিক আছে, তুমি পার্ক করো, আমি মোবাইলে বলে দেব। গাড়ির দরজা খুলে নিচে নামতেই নবকুমার একটা সুদৃশ্য বিশাল বাড়ি দেখতে পেল। প্রচুর লোক, অনেক গাড়ি সামনে। মন্দাক্রান্তা হন হন করে এগিয়ে যাচ্ছিলেন। হাঁটতে গিয়েই মনে পড়ে যেতে নবকুমার হাঁটার ধরন বদলাল। শীততাপ নিয়ন্ত্রিত কয়েক একর জুড়ে দারুণ সাজানো দোকানগুলোকে তার স্বপ্নের মতো মনে হলো। পাশ ফিরে তার হাঁটা দেখে মন্দাক্রান্তা হেসে বললেন, গুড। তারপর চলন্ত সিঁড়িতে পা রাখলেন। ওকে অনুসরণ করল নবকুমার। এইরকম সিঁড়িতে উঠতে বেশ মজা লাগছিল ওর। দোতলার একটা দোকানের কাঁচের দরজা খুলে মন্দাক্রান্তা ঢুকতেই এক ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। নবকুমার বুঝতে পারল এখানে মন্দাক্রান্তা পরিচিত। ভদ্রলোক মন্দাক্রান্তার সঙ্গে কথা বলে নবকুমারের সামনে এলো। 1 মিনিট, একটু কষ্ট দেব আপনাকে, আসুন। কাউন্টারের পিছনের একটা ঘরে তাকে নিয়ে যাওয়া হলো। আরেকটা লোক তার জামা এবং প্যান্টের মাপ নিল। তারপর বাইরে আসতেই সেই মাপ অনুযায়ী গোটা 6 বিভিন্ন রকমের দারুণ কেতাদুরস্ত শার্ট বের করে সামনে রাখল ভদ্রলোক। সেগুলো খুঁটিয়ে দেখে কোনোটাকে বাতিল করে অন্য রঙের শার্ট পছন্দ করার পর প্যাক করে দিতে বলল মন্দাক্রান্তা। ভদ্রলোক বললেন, প্যান্ট একটু অল্টার করে দিতে হবে। আপনার বাড়িতে কি পাঠিয়ে দেব? প্লিজ, রঙগুলো যেন ম্যাচ করে। শিওর। বিল এলে পকেট থেকে একটা প্লাস্টিকের কার্ড বের করে এগিয়ে দিলেন মন্দাক্রান্তা। তারপর সইসাবুত করে বললেন, পার্কিংয়ে আমার গাড়ি রয়েছে, গাড়ির নাম্বার। আপনার গাড়ি আমি চিনি ম্যাডাম। বাইরে বেরিয়ে এসে নবকুমার জিজ্ঞাসা করল, এসব কেন করছেন? চুপ করো। এতগুলো জামা প্যান্ট আমার জন্য কিনলেন কেন? অত দামি পোশাক আমি কখনো পরিনি। কখনো সিনেমায় অভিনয় করেছ? হকচকিয়ে গেল নবকুমার। মন্দাক্রান্তা ততক্ষণে দারুণ ঝকঝকে একটা জুতোর দোকানে ঢুকে গেছেন। শোকেসে সাজানো জুতোগুলোর দিকে তাকালো নবকুমার। সবচেয়ে কম দাম 2100 টাকা। সে দেখল দোকানের ভিতর থেকে ইশারায় তাকে ডাকছেন মন্দাক্রান্তা। দেওয়ালে কাচের বলে দেখতে অসুবিধে হলো না। সে ভিতরে ঢুকতেই একটা লোক বসতে বলল। যে চেয়ারে সে বসল তার সামনে দাগ দেয়া প্লাস্টিকের ওপর পায়ের মাপ নেওয়ার ব্যবস্থা আছে। চটি খুলে পায়ের মাপ দিতে লোকটা উঠে গেল। মন্দাক্রান্তা তার পছন্দের একটা জুতো আর একটা স্যান্ডেল কিনলেন। কার্ড ব্যবহার করে দাম মিটিয়ে দিলেন। বললেন, এই জুতো পরে হাঁটতে সুবিধে হবে তোমার। দাম কত পড়ল? যে লোকটি জুতো প্যাক করছিল সে বলল, মোট দাম 8500। নবকুমারের মনে হলো সে অজ্ঞান হয়ে যাবে। গাড়ি ফিরে এলো মন্দাক্রান্তার বাড়িতে। এখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে। নবকুমার বলার চেষ্টা করছিল বেশি রাত হলে তার ফিরতে অসুবিধা হবে। মন্দাক্রান্তা বললেন, আমার গাড়ি তোমাকে কাছাকাছি পৌঁছে দেবে, সেখান থেকে তুমি সহজে হেঁটে যেতে পারবে। তোমাকে আজ আমার সঙ্গে ডিনার করতে হবে। বাড়িতে ঢুকে অন্য একটি ঘরে তাকে বসতে বলে মন্দাক্রান্তা বেরিয়ে গিয়েছিলেন। জামা জুতো গাড়িতেই পড়ে রইল। এগুলো নিয়ে গেলে শেফালিমা কি বলবেন? তার খেয়াল হলো বেশি রাত হলে শেফালিমা বিরক্ত হন। বলেছেন রাত হলে ফোনে জানিয়ে দিতে। সে দেখল ঘরের এক কোণে টেলিফোন রয়েছে। শেফালিমায়ের নাম্বার স্মৃতিতে ছিল। সেটা ডায়াল করল সে। তৃতীয়বার রিং হতে শেফালিমায়ের গলা শুনতে পেল। হ্যালো, আমি নবকুমার। কোথায় তুমি? সেজে গেলে আর কোনো খবর নেই। কখন আসছো? আমাকে এখানে প্র্যাকটিস করতে হচ্ছিল, খেয়ে যেতে বলেছেন। আসবে কি করে? গাড়ি দেবেন বলেছেন। আচ্ছা, সাবধানে এসো। শেফালিমা ফোন রেখে দিলেন।
রিসিভার নামিয়ে নবকুমার ভাবল, কলিকাতায় আসার পর একমাত্র শেফালি মায়ের ব্যবহার তাকে খুব আরাম দেয়, অন্যদের অচেনা বলে মনে হয়। একটা কাজের লোক ঘরে ঢুকলো চাকাওয়ালা কাঠ টেবিল নিয়ে, তার ওপরে নিচে রঙিন বোতল, জলের বোতল, বরফ ভর্তি পাত্র রেখে চলে গেল। রাতের খাবারের আগে এখানে নিশ্চয়ই এসব খাওয়া হয়। মন্দাক্রান্তা ঘরে ঢুকতেই মিষ্টি গন্ধ নাকে এলো। এখন অন্য পোশাক, কাঁধ থেকে পা পর্যন্ত আকাশ নীল সেমিজের মতো কিছু, শুধু পার্থক্য হলো কাঁধের উপর দুদিকে দুটো গিট, একদম অন্যরকম দেখাচ্ছে তাকে। লেটস সেলিব্রেট। গ্লাসে হুইস্কি ঢেলে বরফ ফেললেন মন্দাক্রান্তা, তারপর কি ভেবে দ্বিতীয় গ্লাসে জল মিশিয়ে দিলেন। নাও। আমি মদ খাই না। আমি জানি, বি স্মার্ট। এক পেগ খেলে চরিত্র নষ্ট হয় না। কাম অন, পরিবেশটা নষ্ট করো না। অতএব নিতে হলো। গ্লাসে গ্লাস ঠেকিয়ে মন্দাক্রান্তা বললেন, উল্লাস, প্রার্থনা করছি তুমি বিখ্যাত নায়ক হবে। গতরাত্রে বাড়ি ফিরেছিল মন্দাক্রান্তার গাড়িতে। দর্জিপাড়ার বাস স্টপে তাকে নামিয়ে চলে গিয়েছিল ড্রাইভার গাড়ি নিয়ে। টিপটিপ বৃষ্টি পড়ছিল। নবকুমার দেখল এখন সোনাগাছির গলি ফাঁকা। সেই চেঁচামেচি গান, মেয়েদের দরজায় দাঁড়ানোর পরিচিত দৃশ্য এখন নেই। এমনকি তাদের বাড়ির দরজা ভেজানো, সেখানে কোনো মেয়ে খদ্দেরের অপেক্ষায় দাঁড়িয়ে নেই। ঠেলতেই দরজা খুলে গেল। নিচের ঘর থেকে কেউ বলল, এসে গিয়েছে, এবার দরজা বন্ধ করে দে। একটি মেয়ে দরজা বন্ধ করে চলে যাচ্ছিল। নবকুমার জিজ্ঞাসা করল, কি হয়েছে? কাল মমতা বাংলা বন্ধ ডেকেছে। মেয়েটি দাঁড়ালো না। বন্ধ? বন্ধ মানে হরতাল। তাদের গ্রামগঞ্জে হরতাল হলে বাস চলত না, বাজার বসত না, কিন্তু ছোট দোকান খোলা থাকত, লোকে রাস্তাঘাটে ঘুরে বেড়াত। কাল যদি হরতাল হয় তাহলে আজ কেন মানুষ ভয় পাচ্ছে? দোতলায় উঠে আসতেই মুক্তোর দেখা পেল নবকুমার। তোমার দেখছি পাখা গজিয়ে গিয়েছে, যাও, শেফালি মা তীর্থের কাক হয়ে বসে আছে। সে কি, উনি ঘুমাননি? মুক্তো জবাব না দিয়ে দরজা বন্ধ করতে চলে গেল। শেফালি মা বই পড়ছিলেন। তাকে ঢুকতে দেখে জিজ্ঞাসা করলেন, কিভাবে ফিরলে? ওরা পৌঁছে দিয়ে গিয়েছে? হ্যাঁ। খেয়ে এসেছ? হ্যাঁ। কি হলো আজ? কন্ট্রাক্টে সই করালো, পরশু স্টুডিওতে যেতে বলেছে। কেন? ট্রেনিং দেবে বলে ডেকেছে। ও, তাহলে আজ ওয়ার্কশপ করনি? না। তাহলে এত রাত হলো কেন? নবকুমার দ্বিধা ঝেড়ে ফেলে সব কথা খুলে বলল। তাকে মন্দাক্রান্তা কিভাবে হাঁটতে হবে তা শিখিয়েছে। তারপর খুব দামি দোকানে নিয়ে গিয়ে শার্ট, প্যান্ট, জুতো কিনে দিয়েছে। সে আপত্তি করলেও শোনেনি। বাড়িতে ফিরে গিয়ে খাইয়ে তবে ছেড়েছে। হুইস্কির কথাটা বলতে পারল না নবকুমার। হুইস্কি খেয়ে তার কোনো প্রতিক্রিয়া হয়নি বলে না বলতে সুবিধে হলো। মন্দাক্রান্তার বয়স কিরকম? জানি না, আমার চেয়ে বড়। দেখতে? খুব সুন্দর, সবসময় সেজে গুজে থাকেন। বড়বাবুর কে হয় ও? আমি জানি না। আবার কবে যেতে বলেছে? কাল। কাল তুমি বাড়ির বাইরে পা দেবে না। নন্দীগ্রামে পুলিশের গুলিতে অনেক কৃষক মারা গিয়েছে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কাল বাংলা বন্ধ ডেকেছেন। গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট বন্ধ থাকবে। সরকার হয়তো জোর করে কিছু বাস চালাতে চাইবে, কিন্তু তুমি কোথাও যাওয়ার চেষ্টা করবে না। মাথা নাড়ল নবকুমার। যাও, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। নন্দীগ্রাম কোথায়? সেখানে পুলিশ কেন কৃষকদের গুলি করে মেরেছে? তুমি খবরের কাগজ পড়ো না? না, পাই না।
কাল মুক্ত তোমাকে 1 মাসের কাগজ দিয়ে আসবে, পড়ে জেনো। কিন্তু বন্ধ তো আগামীকাল, আজ এখানে সব চুপচাপ, দরজা বন্ধ কেন? প্রতিবার যখন এক পার্টি বন্ধ ডাকে তখন তাদের বিরোধী পার্টি আগের রাত্রে সোনাগাছির রাস্তায় মিছিল করে, ভয় দেখায় যেন কেউ বন্ধ না করে, অকারণে বোমা ফাটায়, আতঙ্কের পরিবেশ তৈরি করে। সে কারণেই এই এলাকার সবাই ভয় পাচ্ছে, এবারও সেরকম কাণ্ড হতে পারে। নিজের ঘরে চলে এলো নবকুমার। হাত মুখ ধুয়ে পাজামা পরে বিছানায় শুতেই মন্দাক্রান্তার মুখ শরীর ভেসে উঠল চোখের সামনে। শেফালি মায়ের মতো বোধহয় মন্দাক্রান্তাও তাকে ভালোবেসে ফেলেছে। তার কুষ্টিতে লেখা আছে সে মানুষের ভালোবাসা সহজেই পাবে, কিন্তু মন্দাক্রান্তা একদম আলাদা। মনে হয় সবসময় যদি ওর পাশে থাকা যেত। খঞ্জনির আওয়াজেই ঘুম ভেঙে গেল। দূর থেকে এগিয়ে আসছে গান। লুকিয়ে বিছানা থেকে নেমে জানলায় গিয়ে দাঁড়ালো নবকুমার। সেই বয়স্ক মানুষেরা গান গাইতে গাইতে হাঁটছেন, রাই জাগো সুখ সারি বলে। চোখের আড়ালে চলে গেলেন ওরা। নবকুমারের মনে হলো বুক জুড়িয়ে গেল। দাঁত মাজার পরে চেয়ারে বসতেই মুক্ত নিয়ে এলো 1 বান্ডিল কাগজ, সামনে রেখে বলল, নাও, বাসি খবর সারাদিন ধরে গেল, চা আনছি। মুক্ত চলে গেলে নবকুমার কাগজগুলো গুছিয়ে নিল। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 10ম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।